নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ডার্বি অতীত, এবার সেমিফাইনালে বিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। তবে হামিদের চোট কিছুটা চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গলকে। গ্রয়ান ইনজুরি, এমআরআইও করা হয়েছে, যার রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ। এদিকে সেমিফাইনালের আগে রাশিদকে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যোগাযোগও করা হয়েছে তার সঙ্গে। তবে রাশিদকে নিয়ে আসা যায় কিনা সেটা চূড়ান্ত জানা যাবে মঙ্গলবার, জানালেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। ডার্বি জেতার পর সোমবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন অস্কার ব্রুজো। মঙ্গলবার থেকে সেমিফাইনালের প্রস্তুতিতে নামবে টিম ইস্টবেঙ্গল। ডার্বিতে জোড়া গোল, ড্রেসিং রুমে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কী বললেন দিয়ামান্তাকোসকে? ডার্বিতে গোল করেই সেলিব্রেশনের সময় কাকে খুঁজছিলেন দিয়ামান্তাকোস? আসলে গত মরশুমে খারাপ পারফরমেন্সের পর যে ইস্টবেঙ্গল কোচ তাকে রাখতে চাননি দলে, আর হামিদ আসার পর দিয়ামান্তাকোসের জায়গা হয়েছিল বেঞ্চে। তাই ডার্বিতে গোল করে যেন অস্কারকেই জবাব দিলেন গ্রিক স্ট্রাইকার। আর সেটা বুঝতে পেরেই ড্রেসিং রুমে এসে ইস্টবেঙ্গল কোচ দিমিকে ডেকে বললেন, তুমি আজ সত্যি খুব ভালো ফুটবল খেলেছো। আর কোচের প্রশংসা পেয়ে ড্রেসিং রুমেই যেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেলেন দিয়ামান্তাকোস। ডুরান্ড কাপের সেমিফাইনালেও নেই জয় গুপ্তা। ডুরান্ডে রেজিস্ট্রেশন করানো হয়নি তাকে। আসলে ডার্বিতে লালচুংলুঙ্গার পারফরমেন্স আস্থা অর্জন করেছে অস্কারের, তাই এখনও জয় গুপ্তাকে ডুরান্ডে রেজিস্টার করায়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যার ফলে ডার্বির মতো গ্যালারিতে বসেই সেমিফাইনালও দেখতে হবে জয় গুপ্তাকে। হ্যাঁ, জিতলে মোহনবাগান আর হারলেই সুপার জায়েন্ট। আসলে ওরা টিমটাকেই বিক্রি করে দিয়েছে। মোহনবাগান সভাপতির মন্তব্যে এমনই কথা বললেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা। সঙ্গে বললেন, বেশি টাকা দিয়ে ফুটবলার কেনার মতো কি সমর্থকও কিনে এনে স্টেডিয়াম ভরিয়েছে গোয়েঙ্কা? আর ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত দেবাশিস দত্তের বুদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন। সঙ্গে বললেন, মোহনবাগানের মতো প্রতিষ্ঠানকে টুকরো করছে দেবাশিস দত্ত। আমি ওকে একটাই কথা জিজ্ঞেস করতে চাইছে, কালকে টিমের লোগো কি ছিল? মোহনবাগান ছিল या সুপার জায়েন্ট ছিল? এক। 2 নম্বর আমি যেটা জানতে চাইছে, কালকে কি সঞ্জীব গোয়েঙ্কা মাঠে লোক এনেছিল পয়সা দিয়ে, কিংবা ওরা কি মোহনবাগানের লোক যারা যারা স্টেডিয়ামে এসেছিল? গোয়েঙ্কা তো এত লোক জোগাড় করতে পারবে না। যেমন ওরা প্লেয়ারকে অনেক বেশি টাকা দিয়ে যেমন প্লেয়ারকে এনে ওরা মোহনবাগানকে খেলায়, তাহলে গোয়েঙ্কা কি কালকের ম্যাচে লোক এনে মানে মাঠে দাঁড় করিয়ে দিয়েছে পয়সা দিয়ে? আমি সেটা ওকে জিজ্ঞেস করতে চাইছে। দেখো, দেবাশিস দত্তা এখন এমন হয়ে গেছে, হারলে জায়েন্টরা হারে আর জিতলে মোহনবাগান জিতে। কারণ হচ্ছে ও নিজেই জানি না ও কি কথা বলে। কারণ হচ্ছে ও টিমটাকে পুরো বিক্রি করে দিয়েছে। ওই এখন আর ওদের লাইসেন্সে ওরা খেলে না, ওরা হচ্ছে এটিকের লাইসেন্সে খেলে। আর 2 নম্বর হচ্ছে, ও আজকে একটা কথা বলছিল কিছুদিন আগে, আমি শুনলাম। ও তখন একটা কথা বলেছে, ইস্ট বেঙ্গল নাকি এবছর রেফারি সই করেছে, ইস্ট বেঙ্গল মনে হয় এবছর প্লেয়ার সই করেনি রেফারিদের। তো আমার মনে হয় তাহলে কালকে ওদের ইস্ট বেঙ্গল হারায়নি, আমাদের রেফারি গুলো হারিয়েছে। এটা তো আরো লজ্জার ব্যাপার। প্লেয়াররা হারায়নি, আমাদের ইস্ট বেঙ্গল প্লেয়াররা খেললে তো আরো মার্জিনে হয়তো জিততো ম্যাচটা। তাহলে কালকের ম্যাচে আমাদের সব রেফারিরা খেলেছে। কারণ কোন একটা ম্যাচে আমি শুনলাম ও বলছিল ইস্ট বেঙ্গল বোধহয় এই বছর রেফারি সই করেছে, প্লেয়াররা সাইন করেনি। আমি খুব খুশি, কালকের ম্যাচে রেফারিরা খেলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। ওনার বুদ্ধি কম আছে। মোহনবাগানের মতো একটা প্রতিষ্ঠানকে ও টুকরো করছে। এসজির সাথে হেরেছে, জিতেছে। এসজিটা কে? এসজি তাহলে আমাদের সঞ্জীব গোয়েঙ্কা। তো এখনো মোহনবাগান খেলেনি, তার মানে ওই যে সপ্তাহে একটা গন্ডগোল আছে যে মোহনবাগান টিম কোনটা, উনি নিজেই তো ভাগ করে দেখাচ্ছেন। লোককে যার জন্য আওয়াজও দেয়, এই আওয়াজের দরকার নেই। মোহনবাগানই থাক না, সুপার জায়েন্ট আসুক, সুপার কিলার আসুক, তার কিছু যায় আসে না। আমি কেন ওটাকে ভাববো? আমি কোনোদিনই ইস্টবেঙ্গল ছাড়া কাউকে ভাববো না, আমি আমার টিমই ভাববো। তো সেই জন্য ওই ধরনের কথা হয়তো আমি চুটকি হিসাবে খুব সুন্দর লাগে, কিছু টিপ্পনি কাটলাম ওই টাইপের। কিন্তু
তাতে নিজের ঐতিহ্যটাকে নষ্ট করা কখনো করতে নেই, আগলে রাখাটাই ধর্ম। আমাদের তো ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা যাই, আমাদের অনেক কিছু সিচুয়েশন আছে, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু ইস্টবেঙ্গলকে বুকে আঁকড়ে রাখি, তার বাইরে কোনো অস্তিত্ব নেই, আমরা এটাই ভাবি। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে আমরা কখনোই মোহনবাগানকে যেই কিনে নিয়ে যাক, যারই সাথে সত্তা মিলুক, আমরা কিন্তু মোহনবাগানই ভাবি, এর বাইরে কিছু আর আমরা গোষ্ঠীওয়ালার মোহনবাগান ভাবি, আমরা অন্য কিছু ভাবি না। এসজির মোহনবাগান তো ভাবি না কখনো, এবং আমরা লড়াই সেইভাবেই করি। 24 ঘন্টা হয়ে গিয়েছে ডুরান্ড ডার্বি যুদ্ধ, তবু এখনও কাটা ছেঁড়া চলছে। রবিবার সন্ধ্যায় কোন কোন জায়গায় মোহনবাগানকে টেক্কা দিয়ে গেল ইস্টবেঙ্গল। বাংলার কোচ সঞ্জয় সেন ফোনে বলছিলেন, মহেশকে অদ্ভুত জায়গায় ব্যবহার করা ও লাল হলুদের রক্ষণ ভালো খেলায় বাজিমাত করেছে অস্কারের দল। তো দেয়ালে পিঠ থেকে গেলে অনেক কিছু হয়, এবং আমার যেটা মনে হয়েছে, আমার খেলা দেখে যেটা মনে হয়েছে, খুব চালাকি করে মহেশকে যে জায়গায় ইউজ করেছে। কারণ বাঁ দিক দিয়ে বিপিন সিং, এবং ওই মানে আমরা সবসময় বলে এসেছি যে মোহনবাগানের যদি কোথাও ভুল থাকে, মানে ত্রুটি থাকে, কত বছরের পারফরমেন্স দেখে আমার যেটা চোখে পড়েছে যে আশিস রায় ডান দিকটা ডিফেন্সে ওর একটা ভালনারেবিলিটি আছে, এবং পেনাল্টিটা কিন্তু তার ফলশ্রুত। কারণ পেছন থেকে যে ট্রিটটা করেছে, কারণ সে করতে পারেনি, স্পিডে করতে পারেনি, অটোমেটিক্যালি ফাউল করে ফেলেছে, যার দরুন পেনাল্টিটা হয়েছে। তো ওই জায়গাটা খুব ভালো ইউজ করেছে, যে বাঁ দিকে বিপিন সিংকে রেখে, এবং এমন জায়গায় যে একে খেলেছে আনমার্কড অবস্থায়, নাম্বার 10ও নয় ঠিক, এমন একটা জায়গায় মহেশকে খেলিয়েছে। যে সেকেন্ড গোলটা যদি দেখো, ওই তোমার ওই ব্রাজিলিয়ান কি একটা নামটা ভুলে যাচ্ছি, মিগুয়েলের বল বাড়ানো বলটা থেকে আলটিমেটলি ও ভেতরে রান করে মহেশ যে বলটা থ্রু দিয়েছে দিমান্তিকসকে, এবং খুব সুন্দর বিল্ড আপ প্লে থেকে গোল করেছে। তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এবং ডিফেন্স, আমি আগের দিনও বিভিন্ন জায়গায় বলেছিলাম যে খেলায় যে ইস্টবেঙ্গল যদি ডিফেন্সটাকে সলিড করতে পারে, ডিফেন্সটাকে যদি ভালো করতে পারে, দুটো সেন্টার ব্যাক এত ভালো খেলেছে, এত ভালো মানে লেগেছে দুজনকে। আনোয়ার যে গত বছর যে কমব্যাক করেছিল, অনেক মানসিক চাপ ছিল, আনোয়ারকে অনেক ফ্রেশ লেগেছে, অনেক কনফিডেন্স লেগেছে, এবং আনোয়ারের সাথে সিভিলের জুটিটা খুব ভালো। এবং সব থেকে বড় কথা, এই যে 5টা গোল করে বলছিলাম না, লিস্টন কোলাসো এই টুর্নামেন্টে খুব লিস্টনকে খুব বুদ্ধিমত্তার সাথে রাখি, তার লিমিটেড রিসোর্সেস অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো, সেইভাবে জায়গা খেলতে দেয়নি। তো এইগুলো ভালো। মাঝমাঠটা ডমিনেন্স করেছে। ফুটবলে মিডফিল্ডার তো একটা ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গায় মাঝমাঠটা খুব ভালো ডমিনেট করেছে। এবং যেটা গোল করার একটা দলের বিপক্ষে যদি তুমি 2টো গোলে এগিয়ে যাও, সেটা অনেকটা অ্যাডভান্টেজ। যদিও 1 গোল করার পরে একটা চাপ সৃষ্টি করে, কিন্তু চাপটা তারা সামলেও নিয়েছে, এবং ভালো লেগেছে যে অনেকদিন বাদে ইস্টবেঙ্গলকে একটা টিম হিসেবে খেলতে দেখেছি। এবং সব থেকে বড় কথা, রশিদ একটা তাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তার বাবা তার আত্মীয় মারা যাওয়ার দরুন সে দেশে ফিরে গেছে। এই মরক্কান স্ট্রাইকারটা 18-19 মিনিটের মধ্যে ইনজুরি হয়ে বেরিয়ে এসছে। এটাও কিন্তু এই মানে এটাকে ধাক্কাটা সামলে নিয়ে যে ইস্টবেঙ্গল এত ক্রেডিটেবল পারফরমেন্স করেছে, এটা খুব প্রশংসনীয়। আর মোহনবাগানের পরাজয় শারীরিক সক্ষমতার অভাব বলে মনে করেন সঞ্জয় সেন। তিনি বলেন, ডার্বি হারের ভুল থেকে শিক্ষা নিয়ে এএফসিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে মলিনা বাহিনী। আমার যেটা মনে হয়েছে মোহনবাগানের খেলা দেখে, গতকালের ম্যাচ, যে কিছু কিছু জায়গায় মানে ফিজিক্যাল কন্ডিশনিং যেটাকে বলে, ফিজিক্যালি অনেককে একটুখানি কমা লেগেছে। যেরকম আমি যদি একটা প্লেয়ারের মানে বলি, ম্যাকলারেনকে তো সামনে নামিয়েছিল যে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে রক্ষণে ধাক্কা দেওয়ার জন্য। সেখানে সিভিলের বলে যে আর্জেন্টাইন স্টপারটা এত ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে যে ফিজিক্যালি জমি দেখো 2-3টে জায়গায় কিন্তু ও শোল্ডার এতে খুব ছিটকে গেছে সিভিলের কাছে। তো এইটা কিন্তু জেমি ম্যাকলারেনকে গত বছর আমি দেখিনি। এবং এরম কিছু কিছু ক্ষেত্রে যেরকম টম অলরেড এবং রড্রিগেজ, এদেরকেও গত বছরের তুলনায় কিছুটা হলেও মন্থর লেগেছে। এটা আমার ভুলও হতে পারে, কিন্তু ফিজিক্যালি বলছি, কারণ সময় যে পর্যাপ্ত সময় দরকার একটা দলকে তৈরি হতে গেলে, সেইটা হয়তো আমার একটুখানি কমা লেগেছে। আর ইস্টবেঙ্গল যে টাইপের ফুটবলটা খেলেছে না, ওদের প্রথম থেকে যে অ্যাটাকিং মোডে ওরা খেলেছে, সেই জায়গাটা একটু ওরা মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছে। সেকেন্ড হাফে অনেক বেটার তারা ফুটবল খেলেছে, মোহনবাগান ফুটবল খেলেছে, নিজেদেরকে অ্যানালিসিস করে হাফ টাইমে কোচ বুঝিয়ে দিয়েছে, অনেক বেশি চাপ সৃষ্টি করতে পেরেছে। সুতরাং এটা তো টেকনিক্যাল অ্যানালিসিস কোচ এবং তাদের সাপোর্ট স্টাফ করে,
তো তারা আরো ভালোভাবে নিশ্চয়ই ডিটেক্ট করবে, এবং খেলা নেই নয়, 1 মাস বাদে এএফসির খেলা আছে। ঠিক আজ থেকে 1 মাস বাদে 18 তারিখে সেপ্টেম্বরে এএফসির খেলা আছে, হোম গ্রাউন্ডে খেলবে, এই সল্টলেক স্টেডিয়ামে খেলবে। তো সুতরাং এইটা তাদের কাছে একটা দারুণ সুযোগ, এই যে ভুলভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে এএফসিতে, কারণ আমিও যা শুনছি, তোমরাও সবাই জানো, মোহনবাগান এএফসিতে একটা টার্গেট করেছে যে ভালো কিছু রেজাল্ট করবে। তো সুতরাং আমার মনে হয় এএফসিটাকে মূল করে টার্গেট করে এখন থেকে একদম সেইভাবে তাদের মানসিক এবং শারীরিকভাবে তৈরি হতে হবে। ডার্বির পরের দিনও ছুটি নেই মোহনবাগান ফুটবলারদের, ছুটি বাতিল। সোমবার রিকভারি সেশন রেখেছিলেন মলিনা। মোহনবাগান মাঠে ক্লোজ ডোর। গুটি কয়েক সমর্থক গেছিলেন অনুশীলন দেখতে। কোচ প্রিয় নায়কদের কাছে পেয়ে তাদের আবদার, পরের বার ডার্বিতে কিন্তু হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের। এই মুহূর্তে মোহনবাগানের পাখির চোখ ACL 2 এর গ্রুপ স্টেজ। ঠিক 1 মাস পরেই খেলা। এই কারণেই কাফা নেশন কাপের জন্য ভারতীয় শিবিরে ফুটবলার ছাড়বে না মোহনবাগান সুপার জায়ান্ট, ফিফা উইন্ডো না থাকায়। তাছাড়া জাতীয় শিবিরে চোট নিয়ে ফিরে এসেছিলেন শুভাশিস বোস, অথচ ফেডারেশন তার খবর পর্যন্ত রাখেনি তিনি এই মুহূর্তে কেমন আছেন। এতে প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী ক্লাব কর্তারা। সেই কারণে ভারতীয় শিবিরে ফুটবলার না ছেড়ে এশিয়ার মঞ্চে ক্লাব টুর্নামেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করে যাতে ভালো ফল করা যায়, তার চেষ্টায় মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বি হেরে ফেরার সময় ইস্টবেঙ্গল সমর্থকদের জেসন কামিন্সের মধ্যমা দেখানো নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কামিন্সের এই আচরণের তীব্র প্রতিবাদ করছে কলকাতা ময়দান। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে প্রাক্তন ফুটবলারদের মধ্যে। কামিন্সের এই মধ্যমা দেখানো নিয়ে কেউ কেউ টেনে আনছেন ইডেনের বাইরে গ্রেগ চ্যাপেলের সেই মধ্যমা দেখানোর ঘটনা। তবে ক্রিকেটে ভারতীয় অজি কোচ থেকে মোহনবাগানের অজি ফুটবলারেই থেমে নেই বিতর্ক। কেউ বলছেন কোনো এক সময় তো মারাদোনাকেও এইভাবেই তার রাগের বহিঃপ্রকাশ করতে দেখা গিয়েছিল। আবার কেউ তুলে আনছেন টিমবাসের ভিতর থেকে একসময় তৎকালীন ইস্টবেঙ্গল ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু তাদের সমর্থকদেরই মধ্যমা দেখিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই কালচারটা কাম্য, তাও আবার জাতীয় ক্লাবের সেরা ফুটবলারের থেকে? কি বলছে ময়দান? এটা একটা ফ্রাস্ট্রেশন, এটা করা উচিত না। কারণ হচ্ছে, আমি জানি হয়তো ইস্টবেঙ্গল কিছু একটা হয়তো বাজে কমেন্ট করেছে, কিন্তু একটা প্লেয়ারকে সবসময় এটা একটা জায়গায় একটু কন্ট্রোল করা উচিত। কারণ এর আগে হয়তো ইস্টবেঙ্গল কত ম্যাচ হেরেছে, সেই দিন হয়তো মোহনবাগান সমর্থকরা আমাদের প্লেয়ারকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি খুব খুশি আমাদের ইস্টবেঙ্গল প্লেয়ার কোনো দিনই কোনো এরকম মিসবিহেভ করেনি কোনো মোহনবাগান সাপোর্টারদের সাথে। আজকে জেসন কামিন্সকে হয়তো অনেক কিছু ওরা বলেছে, সেই জন্যে কিন্তু ও ওই আঙ্গুলটা দেখিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় তোকে ভালোই বাসবে, আর খারাপ টাইমে তোকে খারাপই হয়তো শুনতে হবে। তার মানে এটা নয় তুমি এটা মিডল ফিঙ্গার দেখিয়ে দেবে ইস্টবেঙ্গল সাপোর্টারদেরকে। তো আমার মনে হয়, দেখো, আমরা প্লেয়াররা তো সাপোর্টারদের জন্য, তাই না? এটা কি ভঙ্গি করেছে না করেছে, এই ইস্ট বেঙ্গলের প্লেয়ার হোক, মোহনবাগানের প্লেয়ার হোক, আমি একজনকে বলছি না, যেই হোক, বি ডিসেন্ট ইন দ্য সেন্স অলওয়েজ সাপোর্টারদের সাথে। ওরাই কিন্তু সাপোর্ট করবে, ওরাই কিন্তু মাথায় তোলে, ওরাই কিন্তু তোমার মাথা থেকে নামায়। এতদিন ইস্ট বেঙ্গলে খেলেছি না, মোহনবাগান সাপোর্টারদের কোনোদিন ভঙ্গি করেছি? সেটাই ঠিক আছে। সেটা হয়তো দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেললে কি হয়, সাপোর্টারদের মাঝখানে ভিতরে একটা হয় যে তাকে নিয়ে বলি, তাকে নিয়ে করি, ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেবল। কেন এটা হয়, এটা বাস্তব। তার মানে আমি রিয়াক্ট করবো, এটা ঠিক না। এটা সেই আমি বারবার বলছি, ইস্ট বেঙ্গলের প্লেয়ার হোক, মোহনবাগান প্লেয়ার হোক, কাউর কোনো সাপোর্টার কে, কোনো মোহনবাগান সাপোর্টার কেউ নয়, ইস্ট বেঙ্গল সাপোর্টার কেউ নয়, কাউকে ছোট করার অধিকার নেই। না, ওটা ঠিকই আছে। তুমি জেসন কামিন্সের তুমি আচরণ দেখছো, জেসন কামিন্সের আচরণের আগে যে কি ঘটেছে সেটা কিন্তু দেখোনি। তাকে গালাগালি করা হয়েছে, কি করা হয়েছে তুমিও জানো না, আমিও জানি না। একটা প্লেয়ার হেরে যাওয়ার পরে মাথা ঠিক থাকে না। এটা শুধু এখানে বলে না, ওয়ার্ল্ডের সব জায়গায় তুমি পাবে। তুমি ওই সময়টার বিচারটা করো যে কি ওকে কি বলেছে। নিশ্চয় ওর বাবা মা তুলে গালাগালি করেছে এতদিন পরে যখন ইস্ট বেঙ্গল জিতেছে, এটা তো মানতে হবে। এটা স্বাভাবিক না, ও মা তুলে গালাগালি দিচ্ছে ও দিচ্ছে, আর দেবে না বা কেন? ওরা যখন জিতেছে ওরা অনেক কিছু করেছে, কোনো চান্সই নেই। কেউ ওখানে মাথা ঠান্ডা রাখতে পারবে না খেলার পরে। যখন তার মা বাবা বোনকে তার টিমকে নিয়ে
গালাগালি করবে তার মাথা অটোমেটিক গরম হবে। এটা খুব সিম্পল ব্যাপার। এটা আমি গালাগালি খাইনি, যদি হয়তো খেতাম আমারও হয়তো মাথা গরম হতো। ওটা ওর মাথা গরম হয়েছে, ও করেছে, কিন্তু পরে ওকে জিজ্ঞেস করো ওর নিজের খারাপ লাগবে। ওই সিচুয়েশনটা ওটা হয়ে গেছে। খেলোয়াড়েরা একটা উত্তেজনার বসে বা আউট অফ মানে এই যে হেরে গিয়ে হতাশা থেকে অনেক কিছু করে, এবং এটা তো শুধু ও করলো না, এরকম অতীতে অনেক খেলোয়াড়ও করেছে, পৃথিবীর সেরা খেলোয়াড়েরাও করেছে এরকম একটা জঘন্য জিনিস। কেউই আমরা সমর্থন করি না। এটা হয়তো সে নিজেও হয়তো সে রিপেন্টেন্ট মানে অনুতপ্ত যেটা করেছে, এবং এটা আমি সংবাদ মাধ্যম মানেই জেনেছি, শুধু সংবাদ মাধ্যমেই জেনেছি। তো এটা ভালো নয়, এটা বলতে পারি। থাকে ওইগুলো ইস্যু নয়, ওগুলো যেটা করবে যে করে তাদেরকে বুঝিয়ে দাও যে ভাই এটা আমাদের কালচার নয়, আমরা বাঙালিরা অন্য কালচারে বিশ্বাস করি। কেভিন সিভিলের খেলা দেখে মুগ্ধ প্রাক্তন ফুটবলার সঞ্জয় সেন, অ্যালভিডো ডিকুনা ও রহিম নবিরা। গোটা ম্যাচ জুড়ে মোহনবাগানের অন্যতম সেরা গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে স্পষ্ট কোনো সুযোগই নিতে দেননি কেভিন। ফলে ম্যাচ শেষে সমালোচক থেকে শুরু করে সমর্থক সবার মুখে একটাই নাম, কেভিন সিভিলে। দেখো বিশেষত্বটা দেখা ব্যাপারটা হলো কমিটমেন্ট করেনি। একটা ডিফেন্ডার কমিট করে যায় না 1:1 সিচুয়েশনে, যে ফাইনাল ট্যাকেল করে বিটন হয়ে যায়। একবার মাত্র আমি দেখেছি যে একটা বিট হতে যে পেছন থেকে রান করেছে। তাছাড়া সবসময় ও যে ওর অপোনেন্ট ছিল মোস্ট অফ দ্য টাইম ম্যাকলারেন ওর সামনে ছিল। ম্যাকলারেনকে খুব ভালোভাবে ট্যাকেল করেছে, যেখানে শক্ত ট্যাকেল করা দরকার, যেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা দরকার সেইটা করেছে, এবং কনফিডেন্স লিডারশিপ কোয়ালিটি দেখিয়েছে, গোল লাইন সেট করেছে একটা। তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। দেখো আমার মনে হয় প্লেয়ারকে একটা ম্যাচে দেখে জাজ করা উচিত না। যারাই বলেছে তারা ভুল কাজ করেছে। না না, ও খারাপ খেলেনি। সব থেকে বড় জিনিস ওর টিমের সঙ্গে খুব ইনভলভ। দেখলাম তো ওটা নিয়ে মনে হয় 2টো ম্যাচ খেললো। একটা হাফ টাইম ওকে দেখেছিলাম, হ্যাঁ 2টো ম্যাচ খেললো, কিন্তু খুব খারাপ কিন্তু না। ও মানিয়ে নেবে, ওর সঙ্গে যারা ডিফেন্ডার পাশে আছে খেলছে। হ্যাঁ, ও যে গোল লাইন সেভ করেছে কালকে একটা, দারুণ, ওটা খুব ইম্পর্টেন্ট সেভ করেছে ওটা। মানে মাথা খুব ঠান্ডা, মানে এবং মাথা ঠান্ডা আর খুব ইনভলভ আর ফিট আছে। গত মরশুমে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। গোল মিস করায় নামকরণও হয়ে গেছিল হাত পা ছোড়া স্ট্রাইকার। এমনকি চলতি মরশুমেও তাকে বেঞ্চ ধরিয়ে দিয়েছেন হামিদ এহেদাদ। কিন্তু মরক্কান স্ট্রাইকার চোট পেয়ে 18 মিনিটে উঠে যেতেই ডার্বির নায়ক ডিয়ামান্টাকস শুধু জোড়া গোলই করলেন না, মোহনবাগানকে ছিটকেও দিলেন ডুরান্ড কাপ থেকে। ফোনে আলভিটো বলছিলেন, শুধু ভালো সময় নয়, খারাপ সময়ও ফুটবলারদের পাশে থাকা উচিত। অনেক বাজে কথা বলতো কি ডিয়ামান্টাকস চলবে না, বল ধরলে হু করে গ্যালারিতে। আমার মনে হয় এগুলো করা উচিত না, বন্ধ করা উচিত। কালকে এই গ্যালারি থেকে শুধু একটাই নাম হয়তো শুনতে পারতো, সেটা হচ্ছে ডিয়ামান্টাকস, ডিমি ডিমি ডিমি। তো আমার মনে হয় সাপোর্টারদেরকে একটু বুঝতে হবে, যতদিন ও ইস্ট বেঙ্গলের জার্সি পরে মাঠে নামবে ততদিনই ও কিন্তু ওদেরই, আমাদেরই। ও তো বাইরের কেউ নেই। খারাপ খেললে ওকে সাপোর্ট করা উচিত, শুধু ভালো খেললে ওকে দিমি 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 করলে হবে না। কালকে এই দিমি তো আগুন লাগিয়ে দিয়েছে মোহনবাগান টিমকে। তো এইগুলো কেন হবে? যতদিন ও আমাদের জার্সি পরে খেলবে ততদিনই ও আমাদের। যেদিন ও চলে যাবে সেদিন ওকে। আজকে দেখো তুমি ওয়ার্ল্ড ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা যে কোনো লিগ তুমি দেখো, ওই ওই জায়গায় যে কোনো যতই ভালো ডিফেন্ডার হোক, মানে সরি ধরো এই ডিফেন্ডার খারাপ খেলছে কিংবা স্ট্রাইকার খারাপ খেলছে, যখনই ওকে তুলানো হচ্ছে কিংবা ওকে নামানো হচ্ছে মাঠে, অল টাইম ক্ল্যাপ দিয়ে ওকে নামানো হয় কিংবা তুলানো হয়। তা আমাদের দেশে এগুলো হয় না কেন? ওয়াই ডু উই আন্ডার এস্টিমেট দ্য প্লেয়ার্স? ওয়াই ডু উই ক্রিটিসাইজ দ্য প্লেয়ার্স? প্লেয়ারই তো একজন মানুষ, ওর পাশে দাঁড়ানো উচিত, থাকা উচিত সবসময়। সবসময় একটা কথা মনে করি, সেটা হচ্ছে কম্পিটিশন। আজকে সাউল ক্রেসপো, হয়তো এর আগের বছর সাউল ক্রেসপোর কোনো প্রেশার ছিল না, সাউল ক্রেসপোর পজিশনে কোনো রিপ্লেসমেন্ট ছিল না, হয়তো উনি ইজি নিয়ে নিয়েছিলেন। এই বছর সাউল ক্রেসপো জানে কি রাশিদ আছে কিংবা উপরের দিকে মিঙ্গেল আছে, কারণ এই দুটো পজিশনই ওর। ও মাঝে মাঝে হয়তো নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 10 খেলে। তো ও জানে এই বছর ওকে যেই যতগুলো ম্যাচে ও চান্স পাবে সেই ম্যাচগুলোকে ওকে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ না করতে পারলে অন্য একজন আছে যা ওর জায়গা নেওয়ার জন্য। তো এইগুলো একটু ইস্ট বেঙ্গল, আমার মনে হয় এই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল এই বছর স্ট্রং সাইড, কারণ প্রত্যেক পজিশনে কিন্তু কম্পিটিশন আছে, প্রত্যেক পজিশনে কিন্তু একটা টার্গেট আছে। তুমি ভালো না খেলতে পারলে তুমি চান্স পাবে। নন্দার মতন প্লেয়ার দেখো, প্রথম বছর যখন এসছে হি ওয়াজ দ্য হিরো,
সেকেন্ড ইয়ার খুব একটা বেশি খেলতে পাইনি হয়তো চোটের জন্য। এই বছর দেখো চান্স পাচ্ছেই না, কারণ হচ্ছে যারা খেলছে এডমন্ড বলো, বিপিন বলো কিংবা বিষ্ণু, ওরা জায়গা বানিয়ে নিয়ে নিয়েছে, তো ওদের মধ্যে একটা কম্পিটিশন আছে। আজকে মহেশই ওই জায়গায় চলে আসলে মহেশকেই কিন্তু লড়াই করে টিমে আসতে হবে। নাম এগুলোর নাম কিছু ম্যাটার করে না, ম্যাটার করা হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স। তো এই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল এবছর বেশ ভালো দল। ইস্টবেঙ্গলে আসার পথে আরও এক ধাপ এগোলেন নিখিল পূজারি। শোনা যাচ্ছে ফুটবলারটির এজেন্টের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এখন শুধু বাকি বেঙ্গালুরু এফসির সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা। যুব ভারতীতে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের ডার্বি জয়ের দিনে ত্রিপুরার আগরতলায় রবিবার ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রাক্তনদের নিয়ে হওয়া প্রদর্শনী ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। 70 মিনিটের ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর সাডেন ডেথে 5-4 গোলে জিতল লাল হলুদ। ম্যাচের সেরার পুরস্কার পেলেন অ্যালভিডো ডিকুনা। খেলা দেখতে এসেছিলেন AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। CFL-এ টানা 2 ম্যাচ জিতলেও ফের আটকে গেল মোহামেডান ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের সামনে। সাকির আলীর গোলে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব এগিয়ে যায় প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধে 75 মিনিটে অ্যাডিসন গোল করলেও ম্যাচ শেষ হয় 2-1 স্কোর লাইনে। একই দিনে সাউদার্ন সমিতি ও রেনবো ম্যাচ গোল শূন্যভাবে শেষ হয়েছে। রবিবার EPL-এর মতো শুরু হলো লা লিগাও। প্রথম ম্যাচে অ্যাথলেটিকো বিলবাও 3-2 গোলে হারালো সেভিয়াকে। বিলবাওয়ের হয়ে জয়সূচক গোল করেছেন নিকো উইলিয়ামস এবং রবার্ট নাভারো। নিকো উইলিয়ামস প্রাক মৌসুমে ট্রেনিং করেছিলেন বার্সেলোনার সঙ্গে। বিলবাও তার শৈশবের ক্লাব। গত মরশুমে 15 নম্বরে শেষ করেছিল তারা। এই মরশুমে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। রবিবার ঘরের মাঠে 1 গোলে হেরে গেল আর্সেনালের কাছে। ম্যাচের একমাত্র গোল রিকার্ডো কালাফিওরির। ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগায় তাদের প্রথম ম্যাচেই হেরে গেল এসপ্যানিওলের বিরুদ্ধে। এসপ্যানিওলের পক্ষে ম্যাচের ফল 2-1। জুলিয়ান আলভারেজের দারুণ গোলে এগিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, কিন্তু শেষ মুহূর্তে এসপ্যানিওলের পেরে মিল্লা গোল করে দলকে জিতিয়ে নায়ক হয়ে গেলেন। ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার ফ্লুমিনেজের হয়ে নেমে ইতিহাস তৈরি করেন ফাবিও। কেরিয়ারের 1390তম ম্যাচ খেলে ফেললেন তিনি। ছুলেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে। আগামী মাসেই তার 45 বছর হবে। বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এখনও খেলে যাচ্ছেন তিনি, কিন্তু দেশের হয়ে কখনো খেলা হয়নি তার। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। একটি ইংরেজি ওয়েবসাইটের রিপোর্ট জানিয়েছে আসন্ন এশিয়া কাপ টি20 টুর্নামেন্টে ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিলের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে দুর্দান্ত বোলিং করা মোহাম্মদ সিরাজেরও দলে ঢোকার সম্ভাবনা কম। গত IPL-এ ব্যাট হাতে নজর কাড়া সত্ত্বেও ওয়েবসাইটের রিপোর্ট জানাচ্ছে শ্রেয়স আইয়ারেরও প্রথম 18 জনের দলে ঢোকার সম্ভাবনা কম। মঙ্গলবার BCCI-এ নির্বাচকরা বসবেন দল গঠন করতে। নিজের ফিটনেসের কারণে ইংল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর আবারও নিজের ফিটনেস ও পারফরমেন্সের জেরে শিরোনামে সরফরাজ খান। মুম্বাইয়ের হয়ে বুচিবাবু ট্রফিতে মাত্র 92 বলে 100 রানের ইনিংস খেলে সমর্থকদের নজর কাড়লেন সরফরাজ। 14 সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের মেগা টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সম্প্রতি ভারত পাকিস্তান ম্যাচ ভারতের পক্ষে একপেশে হয়ে আসছে, তাতেও ব্যবসার এতটুকু কমতি নেই। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট জানিয়েছে ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপে ম্যাচের জন্য সোনি পিকচার্স নেটওয়ার্ক 10 সেকেন্ডের অ্যাড স্টলের জন্য 14 থেকে 16 লক্ষ টাকা দর নির্ধারিত করেছে। একই রিপোর্টে দাবি করা হচ্ছে কো প্রেজেন্টিং স্পন্সরশিপের জন্য 18 কোটি এবং অ্যাসোসিয়েট স্পন্সরশিপের জন্য 13 কোটি টাকা দাম চাইছে সোনি। এশিয়া কাপে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের কোচ মাইক হেসন কারণ হিসেবে জানিয়েছেন বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করার জন্য বলা হয়েছে, বিশেষত স্পিনের বিরুদ্ধে খেলার ধরন এবং স্ট্রাইক রেট বাড়ানোর ব্যাপারে। এগুলো নিয়ে পরিশ্রম করছে বাবর। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। বুলা চৌধুরীর বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত, উদ্ধার 295টি পদক। অভিযুক্ত কৃষ্ণ চৌধুরীকে ধরা হয়েছে। রিষড়ার 4 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা ধৃত ওই যুবক। পুলিশ জানিয়েছে 12 এবং 14 তারিখ চুরি হয়েছে। প্রথমে 12ই আগস্ট রেকি করে অল্প কিছু চুরি করে চোর, তার 2 দিন পর আবার চুরি করে।
পুলিশ জানিয়েছে ওই এলাকায় এবার থেকে টহল বাড়ানো হবে। পদক ফিরে পেয়ে বুলা চৌধুরী বলেছেন, পদ্মশ্রী সম্মান যখন দেওয়া হয় তখন 2টি ব্যাচ দেওয়া হয়েছিল, সেটা রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন। বড় পদক কসবার বাড়িতে আছে, ছোট পদক যেটা পরে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম সেই ব্যাচ এখনো পাওয়া যাচ্ছে না, আশা করি পেয়ে যাব। পুরুষদের জুনিয়র এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ সোনা জিতলেন ভারতের কপিল। প্রতিযোগিতাটি হয়েছিল কাজাখস্তানের শ্যামকেন্টে। 10 মিটার এয়ার পিস্তল পুরুষ বিভাগে উজবেকিস্তানের ইলখোমবেক ওবিদজোনভকে হারিয়ে শীর্ষে পৌঁছলেন কপিল। একই বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন জোনাথন অ্যান্টনি। অপরদিকে ডাবলসে ভারতীয় দলের হয়ে রূপ জিতলেন আনমোল, সৌরভ চৌধুরী এবং আদিত্য মালরা। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি লজ্জিত, দলের পারফরমেন্সে খুবই হতাশ। সমর্থকদের অধিকার রয়েছে প্রতিবাদ করার। আমরা এই অপমানের যোগ্য। জীবনে কোনো হারের পরে এতটা ভেঙে পড়িনি, তাই রাগে আবেগেই এই কান্না। গম্ভীর কেরিয়ারে নিজের রাজ্য ও দেশের হয়ে অনেক ট্রফি জিতেছেন। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা উনি দলের মধ্যে আনতে পেরেছেন। সমালোচনা আসবে যাবে, কিন্তু জেতাটাই আসল। আমার মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।